মোহাম্মদ ইউনূসের ভাগ্যে আর কত অপমান জুটবে বলুন তো। কালকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশকে নিয়ে সতর্ক বার্তা একটি জারি করে বিবৃতি প্রকাশ করা হয়েছে। এই বিবৃতি প্রকাশের পর বাংলাদেশের আন্তর্জাতিক মঞ্চে মান সম্মান বলে আর কিছু থাকলো বলে তো আমার মনে হয় না। সরাসরি তারা মার্কিন নাগরিকদের বলছে, বাংলাদেশে যাওয়ার আগে দয়া করে আপনারা ভাবুন, বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল, যে কোনো মুহূর্তে আপনাদের উপর আক্রমণ হতে পারে। এমনকি এই বিবৃতিতে একটা জায়গায় লেখা আছে, আপনারা বাংলাদেশে গেলে পকেটমার থেকে সাবধানী থাকবেন। একসময় মোহাম্মদ ইউনূস বলেছিলেন না, আন্তর্জাতিক মঞ্চ বাংলাদেশের সামনে এসে দাঁড়াবে, বাংলাদেশ কারোর কাছে যাবে না। এই বিবৃতির পর মোহাম্মদ ইউনূস কি বলবেন আমার জানা নেই, তবে বাংলাদেশের আসল পরিস্থিতি যেভাবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিশ্ব মানচিত্রে বা তুলে ধরলেন, আমার তো মনে হয় খুব তাড়াতাড়ি বাংলাদেশকে বয়কটের পথে হাঁটবে আমেরিকার সহযোগী আরো অনেকগুলো দেশ। আমেরিকার এই বিবৃতি ঠিক জিওপলিটিক্যাল ভ্যালুটা কতটা, সে বিষয়ে আজকে আলোচনা করব। হঠাৎ করে কি আমেরিকা এই ধরনের নির্দেশিকা দেয়, নাকি এর পিছনে কোনো অঙ্ক জড়িয়ে থাকে এবং সেই অঙ্কের পরিণাম কি হতে পারে, সে বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনার ভিডিওটি শেষ অবধি দেখলে বুঝবেন আসলে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের সতর্কবার্তা মোহাম্মদ ইউনূসকে বিশ্ব মানচিত্রে বয়কট করার প্রথম ধাপ বলে ধরে নিতে পারেন। আগে বলি বিবৃতিতে কি বলা হয়েছে। বিবৃতিতে পরিষ্কার বলা হয়েছে যে আপনারা যারা বাংলাদেশে যাচ্ছেন তারা দয়া করে সতর্ক থাকবেন। এই বিবৃতি কিন্তু তৃতীয় এবং চতুর্থ ধাপের সতর্কবার্তা। অর্থাৎ আমেরিকা সরকার যখন মনে করে সেই দেশে যাওয়া বিপজ্জনক এবং সেই দেশের সঙ্গে আমাদের দেশের সম্পর্ক অত্যন্ত খারাপ এবং ভালো হওয়ার কোনো সম্ভাবনাও নেই, তখনই এই ধরনের বিবৃতি তারা মার্কিন নাগরিকদের জন্য কিন্তু ব্যবহার করে। পাশাপাশি মার্কিন দূতাবাসকেও সতর্ক করা হয়েছে এবং পরিষ্কার বলা হয়েছে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং বিভিন্ন জায়গায় হুটপাট করে আন্দোলন বিক্ষোভ হচ্ছে, তার পরিণাম কিন্তু ভয়ঙ্কর হতে পারে। এখানে বিবৃতিতে পরিষ্কার বলা হয়েছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা সতর্ক করছি। মানুষের ভিড়ে পকেটমারের বিষয়ে সাবধান থাকতে হবে। আর বড় শহরগুলোতে বিশেষত ঢাকায় ছিনতাই, চুরি, অবৈধ মাদক কারবারের মতো অপরাধ ঘটে থাকে। এছাড়া বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডের ঝুঁকি রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকার দূতাবাসে কর্মরত মার্কিন নাগরিকদের রাজধানীর বাইরে অপ্রয়োজনীয় কাজে বাইরে না বেরোনোর নিষেধ করা হচ্ছে। পাশাপাশি বলা হয়েছে, খারগাছড়ি, রাঙামাটি, বান্দরবনে মাঝে মধ্যে সাম্প্রদায়িক হিংসা, অপরাধ, সন্ত্রাসবাদ, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তাজনিত ঝুঁকি দেখা যাচ্ছে। এই অঞ্চলে পারিবারিক বা ব্যক্তিগত বিরোধের কারণে অপহরণ যেমন ঘটেছে, ঠিক তেমনি ধর্মীয় সংখ্যালঘুদের চিহ্নিত করেও অপহরণ করা হয়েছে। বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং রাজনৈতিক সংশয়তায় এই অঞ্চলে ভ্রমণকারীদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করে। ফলে এই অঞ্চলে যাওয়ার আগে আপনারা দয়া করে ভাববেন এবং ভালো করে রিকল করার চেষ্টা করবেন যে এই সিদ্ধান্তটা কতটা সঠিক। শুধু তাই নয়, এখানে বাংলাদেশকে সন্ত্রাসবাদী এক রাষ্ট্র হিসাবে দাগিয়ে দেওয়া হয়েছে আমেরিকার পক্ষ থেকে। কারণটা কি? এই বিবৃতির আরো একটা পার্ট আছে, আমি একটু আপনাদের পড়ে শোনাতে চাই। সেখানে তারা বলেছেন যে অস্থিরতা, অপরাধ এবং সন্ত্রাসবাদের কারণে নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের বিষয়ে পুনর্বিবেচনা করা উচিত। সাম্প্রদায়িক হিংসাত্মক ঘটনা, সন্ত্রাসবাদ, অন্যান্য নিরাপত্তা ঝুঁকির কারণে কিছু জেলায় আপনারা সফর করবেন না, যা আমেরিকার ট্রাভেল অ্যাডভাইজারির মাধ্যমে নাগরিকদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি হঠাৎ করে এই বিবৃতি কেন দিল, এই প্রশ্ন কিন্তু উঠে আসছে এবং এই প্রশ্ন কিন্তু অমূলক নয়। এর পিছনে জিওপলিটিক্যাল ব্যাখ্যা আছে, ডিপ্লোম্যাসিক ফেলিয়ার আছে, অনেক কিছু জড়িয়ে আছে শুধু একটা বিবৃতির পিছনে। আর এই ধরনের বিবৃতি এর আগে আমেরিকা কবে দিয়েছে আপনারা বোঝার চেষ্টা করুন। এই ধরনের বিবৃতি সাম্প্রতিক সময় আমেরিকা কিন্তু কখনো দেয়নি। বাংলাদেশ তো আর গাজার মতো উত্তপ্ত হয়ে বর্তমান আছে সেটা নয়, বোমা পড়ছে তা নয়, গোলা বন্দুক, রাস্তায় ছিনতাই, এ সকল ঘটনা অহরহ শোনা গেলেও আসলে বাংলাদেশ সন্ত্রাসবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে, এই ধরনের ভয়ঙ্কর অভিযোগে আমেরিকা অভিযুক্ত করে দিচ্ছে বাংলাদেশকে। শুধুই কি বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতির জন্য, এই প্রশ্ন কিন্তু উঠে আসে। পাশাপাশি এখানে বলা হয়েছে বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণ, আইডি বিস্ফোরণ এবং সক্রিয় গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও রাজনৈতিক হিংসাত্মক ঘটনা ওই অঞ্চলে ভ্রমণকারী পর্যটকদের জন্য অতিরিক্ত হুমকি তৈরি করতে পারে।
মার্কিন সরকারি কর্মীদের জন্য আমরা নিষেধাজ্ঞা জারি করছি। যদি আপনারা ওই এলাকাগুলোতে সফরের পরিকল্পনা করেন, সেক্ষেত্রে আপনাদের সরকারের সঙ্গে নিরাপত্তাজনিত অফিস থেকে অনুমতি নিতে হবে। ঝুঁকির কারণে বাংলাদেশে কর্মরত মার্কিন সরকারি কর্মীদের ওই অঞ্চলে ভ্রমণ নিষিদ্ধ করা হচ্ছে। এই ধরনের স্টেটমেন্ট বাংলাদেশকে নিয়ে আমার মনে হয় না আমেরিকা যুক্তরাষ্ট্র এর আগে এইভাবে কখনো দিয়েছে বলে। এখানে পাশাপাশি অবৈধ মাদক পাচার, সংখ্যালঘু নির্যাতন, একাধিক কথাবার্তা এই স্টেটমেন্টে বলা হয়েছে। প্রশ্ন ওঠে অনেক। কি কি প্রশ্ন ওঠে? প্রশ্ন হলো, বাংলাদেশের আইন উপদেষ্টার ভূমিকাটা কোথায়? আজকে আন্তর্জাতিক স্তরের অন্যতম প্রভাবশালী একটা দেশ আপনাদের নিয়ে রীতিমতো খিল্লি উড়িয়ে দিল, আর আপনারা ভারত বিরোধী প্রেস কনফারেন্স করবেন হয়তো বিকালবেলা। আপনারা বলবেন আইন উপদেষ্টা যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজকর্ম করে। আপনার কাজকর্মের কি অবস্থা আজকে দেখুন। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রশাসন সর্বসম্মুখে কিন্তু ঘোষণা করে দিয়েছে। এরপরে বাংলাদেশের অসুবিধাটা কি হতে পারে আমি আপনাদের একটু বলে দিই। কালকে বাংলাদেশের পক্ষ থেকে IMF কে একটু জোরদার একটু রিকোয়েস্ট করা হয়েছিল, তারা যেন ঋণ যে ঋণটা বাংলাদেশ পাবে সেই ঋণের টাকাটা মিটিয়ে দেয়। বাংলাদেশের ভাড়ারে এতটাই খারাপ অবস্থা যে আসলে তারা পাকিস্তানের থেকেও টাকা চেয়ে বসেছে। পাকিস্তান এই পুরো বিষয়টা অস্বীকার করলেও বা এটা বাস্তব, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে পরিস্থিতি এমন কিছু একটা ঘটছে যে সুস্থ স্বাভাবিক আর পুরো বিষয়টা নেই। বাংলাদেশ সরকার আজ করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র এই ধরনের কোনো স্টেটমেন্ট দিতে পারে, তার জন্যই পাকিস্তান থেকে একটু দূরত্ব মেনটেন করার চেষ্টা করেছিল তারা, কিন্তু শেষ রক্ষা হয়নি। সম্প্রতি বাংলাদেশে ইসরায়েল বিরোধী এক আন্দোলন দেখা যায়। ইসরায়েল বিরোধী আন্দোলন শুধু নয়, তারা বাটার শোরুম, KFCর শোরুম, ডমিনোজের শোরুম, একাধিক শোরুম লুটপাট করে, বাংলাদেশি নাগরিক জ্বালিয়ে দেয় এবং কিছু ক্ষেত্রে সেনাবাহিনী, পুলিশ প্রশাসন স্পটে পৌঁছায় সবকিছু শেষ হয়ে যাওয়ার পর। কিন্তু এরা জানেই না KFC বলুন, বাটা বলুন কিংবা ডমিনোজ বলুন, এদের সাথে ইসরায়েলের দূর দূর থেকে কোনো যোগাযোগই নেই। প্রথমত, বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা এবং পরিস্থিতি আন্তর্জাতিক স্তরের কাছে সেদিনই এক্সপোজড হয়ে যায় যখন তারা ইসরায়েলে বিরোধী মিছিলের নামে বিভিন্ন দোকান ভাঙচুর করে। দ্বিতীয়ত, বাংলাদেশে সৌদি আরবকে নিয়ে এক আন্দোলন চলছে। বাংলাদেশ নাগরিকদের দাবি, এই যে গাজা এবং ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, সেখানে গাজার প্রতিবেশী একাধিক মুসলিম রাষ্ট্র আমেরিকার বিপক্ষে কিছু বলছে না, তারা কার্যত নীরব। এবং এর জন্য সৌদির যে রাজকুমার, তার ছবিতে তারা মালা পরায়, ঘুটের মালা, জুতো মারে, বিভিন্ন রকম ঘটনা তারা কিন্তু ঘটাচ্ছে। এর ফলে সৌদিতে এই মুহূর্তে যে সকল বাংলাদেশিরা আছে তাদেরকে কিন্তু গ্রেফতার করছে সৌদি প্রশাসন। আপনারা ভাবুন, আপনারা কোনো একটা নির্দিষ্ট দেশের বিপক্ষে আন্দোলন করতেই পারেন, কিন্তু এর বিপক্ষে অন্য আর একটা দেশকে ঢুকিয়ে দিয়ে সেই দেশের সরকারের জুতোতে মালা দেওয়া, সেই দেশের রাজপুত্রকে শাড়ি পরিয়ে দিয়ে বিক্ষোভ করানো, এ কি ধরনের অসভ্যতা আমি জানি না, কিন্তু বাংলাদেশ প্রশাসন এই কিছুই কিন্তু মোকাবিলা করতে পারেনি। আপনারা আন্দোলনের নামে অন্য একটা দেশকে ঢুকিয়েছেন এবং আপনাদের সমস্ত রাগ থার্ড পার্টির উপর পড়ে যাচ্ছে। এইটা কোনোদিন গণতান্ত্রিক আন্দোলনের আসল সভ্য চেহারা হতে পারে না, তা ওয়েস্টার্ন কান্ট্রিরা কিন্তু বিশ্বাস করে। এই জায়গা থেকে ইসরায়েল বিরোধী আন্দোলনটাকে কোনোভাবে দমন করার চেষ্টা বাংলাদেশ সরকার করেইনি, উল্টে বাংলাদেশ সরকারের পাসপোর্টে পরিষ্কার তারা লিখে দেয় যে আপনারা সব দেশে ট্রাভেল করতে পারবেন, কিন্তু ইসরায়েলে গেলে আপনাদেরকে গ্রেফতার করা হবে। অর্থাৎ তারা সরাসরি আমেরিকার সঙ্গে সংঘাতে চলে যায়, যা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের কিন্তু খুব একটা প্রয়োজন ছিল না। আমি যেটা মনে করি তা হলো, দেখুন, ডিপ্লোম্যাসি বদলায়। বর্তমান ডিপ্লোম্যাসিতে স্থান, কাল, পাত্রের গুরুত্ব আছে, মানুষের গুরুত্ব আছে। মানুষ যদি চায় ইসরায়েলে যাব না, তো যাবে না। এর জন্য সরকারিভাবে অফিসিয়ালি পাসপোর্টে লিখে দেওয়া আসলে গ্যালারি শো বা গিমিক ছাড়া আর কিছু নয়। পররাষ্ট্র নীতি বলে তো একটা বিষয় আছে। আমাদের ভারতবর্ষের পাসপোর্টে কি কখনো লিখে দেওয়া হয়েছে আপনারা পাকিস্তানে যাবেন না? সেই পাকিস্তান দিনের পর দিন ভারতবর্ষকে উত্তপ্ত করা সত্ত্বেও ভারত সরকার কিন্তু এই ধরনের অ্যাগ্রেসিভ মুভ নেয়নি। কারণ আমি আবার বললাম, ডিপ্লোম্যাসি বলে একটা কথা হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যখন আমেরিকা প্রশাসনের সাথে সম্পর্ক ভালো করতে চাইছেন, আপনারা যখন আমেরিকা প্রশাসনকে রেসিপ্রোকাল ট্যারিফ কমানোর জন্য হাত জোড়ে অনুরোধ করছেন, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইসরায়েলের সঙ্গে চূড়ান্ত সংঘাতে যাওয়া কি বোকামি নয়? চূড়ান্তভাবে ডিপ্লোম্যাসির ফেলিয়ার বলে আমার মনে হয়। তৃতীয়ত, আরো একটা বিষয় এখানে মনে রাখতে হবে, বাংলাদেশ সকলের আগে যে ভুলটি করেছে তা হলো প্রো চায়না মুভমেন্টে গিয়ে। শেখ হাসিনার সময় চায়নার সঙ্গে সম্পর্ক কিন্তু বাংলাদেশে ভালো ছিল,
কিন্তু শেখ হাসিনা যে পোড় খাওয়া রাজনীতিবিদ এবং মোহাম্মদ ইউনূস যে পোড় খাওয়া রাজনীতিবিদ নন, একদমই রাজনৈতিক দূরদর্শীহীন একজন ব্যক্তি, তা কিন্তু প্রতি পদক্ষেপে উনি বুঝিয়ে দিয়েছেন। এবং বাংলাদেশের যে মন্ত্রিসভার সদস্যরা, উপদেষ্টা মণ্ডলী, তারাও যে একদম অপরিপক্ক তা তাদের কথাবার্তাতেই কিন্তু উঠে এসছে। শেখ হাসিনা কি করেছিলেন? শেখ হাসিনা চায়নার সঙ্গে সম্পর্ক মেনটেন করেছিলেন, কিন্তু শেখ হাসিনা বলেছিলেন ভারতবর্ষ হলো ইন্দো স্পেসিফিকে অন্যতম শক্তিশালী দেশ। যদি ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করা যায়, তাহলে ভারতবর্ষের এই মুহূর্তে গোটা বিশ্বে কোনো শত্রু নেই, একদম নিউট্রাল একটা জায়গায় আছে। উল্টে জাতিসংঘের একের পর এক দেশ ভারতবর্ষকে পার্মানেন্ট মেম্বার করার জন্য কথাবার্তা বলছেন। শেখ হাসিনার এই পুরো নীতিটি, পররাষ্ট্র নীতিটি ঘেঁটে দিয়েছেন বাংলাদেশের বর্তমানে ইউনূস সরকার। তারা প্রো চায়না মুভমেন্টে চলে গেছেন। এই মুহূর্তে চায়নার সাথে আমেরিকার সম্পর্ক আপনারা ভাবুন। চায়নার উপর আমেরিকা সরকার প্রায় 245% ট্যারিফ লাগিয়ে দিয়েছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি চায়নাকে আপনার দেশে ইনভাইট করছেন। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনারা বলছেন চায়না 7 সিস্টার্সের এয়ার বেস তৈরি করুক। এই ধরনের খারাপ কথাবার্তা আসলে বাংলাদেশের বর্তমান অবস্থার জন্য প্রধানত দায়ী। ফলে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখে আদতে কিছু হবে না। এই মুহূর্তে পররাষ্ট্র নীতি যদি বদল করা না যায়, তাহলে কিন্তু বাংলাদেশের এই রকম মান সম্মান বেইজ্জত আন্তর্জাতিক স্তরে আবার হবে। অর্থাৎ ইন্দো স্পেসিফিক এই রিজিয়নটা নিয়ে চায়নার অ্যাগ্রেশন, চায়নার ডমিনেন্সকে শেষ করার জন্য যখন ভারতবর্ষের উপর বাজি ধরতে বিশ্বের একাধিক দেশ, ঠিক সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ চূড়ান্ত ভুল একটা পররাষ্ট্রনীতিকে আঁকড়ে ধরে প্রো চায়না এই যে সেন্টিমেন্টকে বজায় রাখছে। কিন্তু চায়না যে কারোর বন্ধু নয়, তা কিন্তু চায়না ফের একবার প্রমাণ করে দিচ্ছে। চায়না সরাসরি ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাইছে, এমনকি ভারতের মার্কেটকে অ্যাক্সেস করার জন্য তারা বিপুল ছাড় দিতে চায়। কালকে এই বিষয়ে একটি খবরও আমাদের সামনে এসছে। পাশাপাশি চায়নার পক্ষ থেকে সরাসরি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এই ডোনাল্ড ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফের পর ড্রাগন এবং এলিফ্যান্ট অর্থাৎ ভারতবর্ষ এবং চায়নার একসঙ্গে কাজ করা উচিত। ভারতবর্ষ যদিও আমেরিকার সঙ্গে বন্ধুত্বটাকেই বেছে নিয়েছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে চায়নার কাছে মোহাম্মদ ইউনূস ছুটে গেছিলেন, সেই চায়নাও কি বাংলাদেশের উপর ভরসা রাখতে পারলেন? নিঃসন্দেহে নয়। আর বাংলাদেশের উপর ভরসা কখন চায়না রাখবে? যখন বাংলাদেশের মার্কেটটাকে ওরা ইউজ করতে পারবে। বাংলাদেশের বর্তমান যে মার্কেটের দৈন্যদশা, সেখানে চায়না ঠিক কতটা প্রফিটেবল জায়গায় যাবে সেটাও তো একটা বড় প্রশ্ন। দ্বিতীয়ত, বাংলাদেশের কাছে এই মুহূর্তে টাকা নেই, সামরিক শক্তি নেই, সামরিক শাসন নেই, পলিটিক্যাল স্টেবিলিটি নেই, একটা প্রপার লিডার নেই। এবার একটা রাষ্ট্রের যদি এতগুলো নেই থাকে, তাহলে চায়নার মতো একটা দেশ পলিটিক্যাল ডিপ্লোম্যাসির বদলে পলিটিক্যাল ডমিনেন্সকে বেছে নেয়, যা কিন্তু এই চায়না এখন করার চেষ্টা করছে বাংলাদেশের সঙ্গে। আর এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গেও চূড়ান্ত সংঘাতে যেতে চাইছে মোহাম্মদ ইউনূসের সরকার। যদিও এটাকে আমার আইওয়াস মনে হয়, এই পুরো বিষয়গুলোর ভুল শুধরানোর একটা চেষ্টা মনে হয়। সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থা, বিশ্বাস করুন, আন্তর্জাতিক স্তরে অত্যন্ত হতদরিদ্র। এবং বারংবার তারা যে এইভাবে ধাক্কা খাচ্ছে, এটার কারণ কিন্তু সেই মোহাম্মদ ইউনূসের ভুল পলিসি, ইগো এবং আলটিমেটলি অদূরদর্শিতা। এই যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই ধরনের একটি প্রেস স্টেটমেন্ট জারি করে বলল বাংলাদেশে কেউ যাবেন না, বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর, এরপরে বাংলাদেশে কি কোনো ফরেন ইনভেস্টমেন্ট আসবে? শেষ 8 মাসে তো আসেইনি, ছেড়ে দিন। বর্তমানে ব্যাংকগুলোর যে র্যাঙ্কিং, তা অনেকটা পিছনে সরে গেছে। আইএমএফ সরাসরি প্রশ্ন তুলেছে বাংলাদেশের জিডিপি 5.1 থেকে 3.3 কিভাবে হলো শেষ 8 মাসে। আইএমএফ 4টি অ্যাডভাইস দিচ্ছে বাংলাদেশের ইউনিয়ন সরকারকে। সব মিলিয়ে যেভাবে বাংলাদেশের অবস্থা শেষ 1 বছরে ঘেটে ঘ হয়ে গেল, সেই থেকে উত্তরণ করা কি আদৌ সম্ভব? আমেরিকার মতো দেশ গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার ছাড়া কাউকে গুরুত্ব দেয় না। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ 2 ব্যক্তি বাংলাদেশে আছেন। তো যখন তারা বাংলাদেশে আছেন, তখন এই ধরনের প্রকাশ্যে স্টেটমেন্ট নিঃসন্দেহে ধরে নেওয়া যায় তাদেরই কিছু না কিছু সুপারিশ এই স্টেটমেন্টের পিছনে কিন্তু লুকিয়ে আছে। অর্থাৎ চির বয়কটের দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে আমেরিকা, এবং তারা আন্তর্জাতিক স্তরেও বাংলাদেশকে একঘরে করার প্রথম পদক্ষেপটি কিন্তু কালকে নিয়ে ফেললো, যা মোহাম্মদ ইউনূস সরকারের অস্বীকার করার আর কিন্তু জায়গা নেই। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।